আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চারিদিকে ফিফা ওয়ার্ল্ড কাপের আমেজ চলছে, বাট আজকের দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্যস্ততার দিন ছিল। বিকজ ফার্স্ট অফ অল বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের যে ওয়ান অফ টেস্ট, সেটার প্রথম দিন আজকে হয়ে গিয়েছে। এবং তাছাড়াও নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের যে লাস্ট ম্যাচ, বাংলাদেশ উমেন্স ভার্সেস সাউথ আফ্রিকা উমেন্স, সেটার ম্যাচটাও আজকে হয়ে গিয়েছে। আনফর্চুনেটলি বাংলাদেশ উমেন্স হ্যাজ লস্ট দ্য ম্যাচ, বাট দে হ্যাভ ফট রিয়েলি ওয়েল। সেটা নিয়েও অ্যানালিটিক্যাল কথা বলবো। তো ফার্স্ট অফ অল আসি বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের যে ওয়ান অফ টেস্ট, সেটার প্রথম দিনের আমলনামা নিয়ে একটু কাটাছেঁড়া করে। তো প্রথমত আমার বলতে হয় যে একটা রিডিকুলাস কমেডি অফ এরোর্সে ভরপুর এবং সম্পূর্ণ ইমেচুয়ার একটা ব্যাটিং পারফরমেন্স বাংলাদেশের ব্যাটার্সদের মাধ্যমে আমরা পেয়েছি। যদি 113 ফর 2 থেকে একটা টিম 140-এ অল আউট হয়ে যায়, তাহলে আপনার লিটারেলি বুঝতে হবে আপনার টেকটিক্যাল ফেলাসিতে মারাত্মক ঝামেলা, আপনার কন্ডিশন অ্যাডাপ্টেশনে আপনি মারাত্মক গোলমিল করেছেন, উইচ ইজ দ্য মেন পয়েন্ট। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের কন্ডিশনটা আমাদের জন্য অচেনা নয়। আমরা ম্যাক্সিমাম টাইম জিম্বাবুয়ে ট্যুরে গিয়েছি, এই হারারে স্পোর্টস ক্লাবে আমরা খেলেছি, লাস্ট 2023-এও আমরা খেলেছিলাম। তো তাদের ম্যাক্সিমাম বলারদের আমাদের চেনা। আমরা যদি নাগারবার কথা বলি, আমরা যদি মুজারাবানির কথা বলি, আমরা যদি উইলিয়ামসের কথা বলি, প্রত্যেকের লাইন ম্যানেজমেন্ট, প্রত্যেকের দুর্বলতার সম্বন্ধে আমাদের জানা আছে, আমাদের হোমওয়ার্ক করা আছে। তাও কেন এরকম কলাপসেশন হয়েছে, দ্যাটস দ্য মেইন স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম হেয়ার। তো প্রথমত আমরা সবাই জানি যে জিম্বাবুয়ের কন্ডিশনটা একটু পেস ফ্রেন্ডলি হয়ে থাকে সাউথ আফ্রিকার মতো, যেহেতু জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, নামিবিয়া 3 দেশের মাটিতেই 27 সালের ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে। এবং এই ধরনের কন্ডিশনটা একটু অতিরিক্ত পেস ফ্রেন্ডলি, এক্সট্রা বাউন্স ক্যারি করে, বলের বাউন্সটা থেকে ওই রকমভাবে মুভমেন্টটা ভালোভাবে পাওয়া যায়। সো এইখানেই বাংলাদেশের ব্যাটসম্যানরা ধরাটা গিয়েছে। ফার্স্ট অফ অল টস হেরে আমরা ব্যাটিং করেছি, মানসিকভাবে আমরা ওইভাবে প্রস্তুত ছিলাম না, বাট এই অজুহাতটা দিতে আমি রাজি না। একটু ইন্ডিভিজুয়ালি একটু ধরি সবাইকে। ফার্স্ট অফ অল সাদমানের কথায় আসি। সাদমানকে একটা কমন চ্যানেলে আউট করেছেন নাগারবা। আপনারা যদি একটু লক্ষ্য করেন, সাদমানকে করা প্রথম 4টা বলের 4টাই ছিল থার্ড স্টাম্প রিজিয়ন থেকে আউটসুইং করানো বলগুলো, তাকে ড্রাইভ করাতে চেয়েছিল, ড্রাইভিশ বলগুলা সাদমানকে দিয়েছিল যাতে সাদমান ড্রাইভগুলা করে। একটু গুড লেন্থের বল ছিল, সেমভাবেই যাতে সে ড্রাইভিশ শটগুলা খেলে। থার্ড স্টাম্প বরাবর একটু আউটসুইঙ্গিং বল। এর কয়েক বল পরে লেনটাকে আরেকটু পিছনে নিয়ে ব্যাক অফ লেন্থে সেম লাইনেই থার্ড টু ফোর্থ স্টাম্প রিজনের সেম লাইনে একটা আউটসুইং করানো বল সাদমান বুঝে উঠতে পারেন না এবং জাস্ট একটা এজ দিলেন স্লিপের কাছে। এটাই বোঝা যাচ্ছে যে আমরা ইভেন বাউন্সি পিচগুলোতে এখন আমরা কতটুক আনকোরা, টেস্ট প্লেইং নেশন হিসেবে আমরা কতটুক আনকোরা। এরকম একটা ব্যাটিং সেন্স নিয়ে যদি আমরা অস্ট্রেলিয়ায় যাই, মানে আসলে কিছু বলার নেই। রিডিকুলাস পারফরমেন্স। আমার লিটারালি রাগ হচ্ছিল যখন আমি ওই টাইমে পিওপি করছিলাম ম্যাচটা চলাকালীন সময়। পরবর্তীতে আসি আরেকজনের কথা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। তিনি মারাত্মকভাবে ইনসুইঙ্গিং ডেলিভারিতে আজকে পরাস্ত হয়েছেন। মুজারাবানি থেকে শুরু করে নাগারভা, হেনরি অলাঙ্গা, ম্যাক্সিমাম বোলার্স তাকে আজকে ইনসুইঙ্গিং ডেলিভারিগুলোতে নাজমুল হোসেন শান্তকে বিট করেছেন। এবং নাজমুল হোসেন শান্তর দুর্বলতা আমি আগেও বলেছিলাম যে তিনি ইনসুইঙ্গিং ডেলিভারিসগুলোতে উনি মাঝে মাঝেই একটু পরাস্ত হন। তো সেইভাবে পরাস্ত হয়েছেন। 73 বল খেলে মাত্র 19টা রান করেছেন। কতটুক পরিমাণে স্ট্রাগল করেছেন আমরা দেখেছি। যখন তিনি রান স্কোরিং অপশানগুলো পাচ্ছিলেন না, শর্টস খেলতে গিয়ে নিজের উইকেটটা দিয়ে আসছেন। তো নাজমুল হোসেন শান্তর মতো একজন সিনিয়র ক্যাম্পেইনার, যিনি এই টিমের ক্যাপ্টেন, তার কাছ থেকে এইরকম একটা ইনিংস আমরা আশা করতে পারি না। তিনি যেহেতু স্ট্রাগল করছেন, তার অন্য ধরনের ইম্প্রোভাইজিং টেকনিকগুলোর অ্যাডাপ্টেশন আমি দেখতে চাচ্ছিলাম। বাট ইট ইজ টু মাচ রিডিকুলাস, টু মাচ ইমেচুয়ার ব্যাটিং বাই নাজমুল হোসেন শান্ত। মুমিনুলের কথা বলি, ইয়েস, মুমিনুল হ্যাজ ডান আ গ্রেট জব, একটা সুন্দর ইনিংস খেলেছেন। বাট 50-র পরবর্তী টাইমে উনি ইনিংসটাকে টানতে পারেন না কেন, এটা আমার একটা বড় মাথা ব্যথার কারণ আর কি। মুমিনুলকে আমরা লাস্ট ওনার 8টা 50-র মধ্যে একটাকে উনি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন না। ওনার কনভার্সন রেট 20-এরও নিচে। সো দ্যাটস দ্য মেন স্ট্র্যাটেজি।
আপনি যখন 50গুলোকে 100-এ কনভার্ট করতে পারেন না ইন এ টেস্ট ম্যাচ, তখন বোঝা যাবে যে আপনার টেকনিক্যাল অ্যাবিলিটি ইন এ টেস্ট ম্যাচ কতটুকু নিম্নমানের, সেটা আপনাদের দেখা দরকার। পরবর্তীতে আমাদের দুজন ডেবিউটেন্ট ব্যাটসম্যান, তাদের কথা বলে না বললে নেই, দুইজন টিপিক্যাল বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন, অমিত হাসান এবং তৌহিদ হৃদয়। ফার্স্ট অফ অল অমিত হাসানের কথায় আসি। একেবারে টিপিক্যাল বাংলাদেশি ব্যাটসম্যানদের আউট করতে বিদেশি বোলার্সরা, সেনা কান্ট্রিজ বোলাররা যে লাইনটা ব্যবহার করেন, 4 স্টাম্পের লাইন, সে লাইনেই অমিত হাসান আউট হয়েছেন, সেই লাইনেই তিনি উইকেটটা দিয়ে এসেছেন। দ্যাট ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের মেন ডিফল্ট। অমিত হাসানের এখানে দোষ নেই যে 4 স্টাম্পের বলগুলোতে আমরা যে বরাবর যে আমরা আনন্যাচারাল শটস খেলি ওই 4 স্টাম্পের রিজিয়নে, সেটাই অমিত হাসান দেখিয়েছেন। তৌহিদ হৃদয়ের কথায় আসি। তৌহিদ হৃদয়ের উপর নাগারবা এবং মুজারাবানি একেবারে লিটারালি হোমওয়ার্ক করে এসেছেন। তিনি যে ড্রাইভ খেলতে গিয়ে পরাস্ত হন, তাকে ড্রাইভ খেলানোর বল দিয়ে তাকে আউট করা হয়েছে। দ্যাটস দ্য মেইন স্ট্র্যাটেজি, ড্রাইভ খেলানোর বল দিয়ে তাকে আউট করা হয়েছে। এবং মুশফিকের কথায় আসি। মুশফিকের উইকেটটা একটু অন্যরকম বল করেছিলেন মুজারাবানি। যে লেন্থে মুশফিক আউট হয়েছেন, মুশফিক নিজেই বুঝে উঠতে পারেনি যে এরকম একটা লেন্থের বল, টেস্ট লেন্থের বল না অবশ্যই, এরকম একটা লেন্থের বল এমনভাবে সুইং করে লেগ স্টাম্প উপড়ে ফেলবে। বাট লেগ স্টাম্প, তার মতো একজন বলার যেরকম লেগ স্টাম্পিশ বলে ইনসুইং বলগুলো করতে পারে, সেটা হচ্ছে মেন কথা। মুশফিকের আরেকটু ম্যাচিউর খেলার এখানে দরকার ছিল, যেহেতু উনি এত সিনিয়র একজন ক্যাম্পেনের এই টিমের, তার বোঝা উচিত যে জিম্বাবুয়ের মতো কন্ডিশনে বল যেখানে অত্যাধিক পরিমাণে সিম মুভমেন্ট ঘটাতে পারে, সেই জায়গায় এরকম বল আসাটাই স্বাভাবিক। আবার যেহেতু বলার মুজারাবানি, তাকে একটু সাবধানে ডিল করা উচিত ছিল। তো এই ক্ষেত্রে আমি বলবো একটা রিডিকুলাস কমেডি অফ এরর্সে ভরপুর একটা ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটসম্যানদের কারণে। ফার্স্ট অফ অল কন্ডিশনের অ্যাডাপ্টেশন আমরা করতে পারি নাই। সেকেন্ড অফ অল আমাদের ধৈর্য ওই রকমভাবে ছিল না ব্যাটিংয়ে আসার পরে। থার্ড অফ অল আমরা লাইন ম্যানেজমেন্ট বুঝতে টোটালি ব্যর্থ হয়েছি। এগুলোই হচ্ছে মেইন কারণ এই কলাপ সেশনের। তো এখন জিম্বাবুয়ে 136 রান করে ফেলেছে অলরেডি, 1 উইকেট হারিয়ে 4 রানের ট্রায়ালে আছে। তো সেকেন্ডেই বলে দিবে আসলে ভাগ্যর চাকা কার দিকে ঘুরবে। সো আশা করব যে বাংলাদেশ উইল কাম ব্যাক অন দ্য সেকেন্ডে। তো এখন কথায় আসি বাংলাদেশ উমেন্স ভার্সেস সাউথ আফ্রিকা উমেন্সের যে ম্যাচটা হয়ে গেলো সে কথা। তো বাংলাদেশ উমেন্স নিয়ে আর কিছু বলার নাই। এই ম্যাচেও সেমভাবে পাওয়ার প্লেতে আমাদের আর্লি কলাপস হয়েছে, পাওয়ার প্লেতে আমরা রান পাই নাই। জুয়াইরা ফেরদৌস প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন, এবং স্পেশালি একজনের কথা না বললে নাই, যার উমেন্স ক্রিকেটে যাকে ছোটোবেলা থেকে আমি স্পেশালি অ্যাডমায়ার করে এসেছি, শাবনাম ইসমাইল। উমেন্স ক্রিকেটের শোয়েব আক্তার, যিনি 120-122 কিলোমিটার পার আওয়ারে যিনি বল করতে পারেন উমেন্স ক্রিকেটে। আমি বলি যে 120-22 কিলোমিটার ওমেন্স ক্রিকেটে একটা ইউজ অ্যাবিলিটি, ইউজ স্পিড। শাবনাম ইসমাইল যে পরিমাণ পেস করেছেন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানকে, মোস্তারিকে স্পেশালি, তারা ব্যাটটা নাড়াতে পারছিলেন না, এত পরিমাণ পেসি বল তিনি করছিলেন। একটা বল এত পরিমাণ ইনসুইং আমি করতে দেখেছি যেটা আসলে বলার মতো ছিল না, এটা 4 হয়ে গিয়েছিল। বাট বাংলাদেশের কিছুটা অ্যাঙ্কারিংয়ের রোল আদায় করেছে নিগার সুলতানা, জ্যোতি মোস্তারি, অ্যান্ড দেন আমি যদি শারমিন সুক্তার কথা বলি, ইয়েস, বাট রানটা আমাদের কম হয়ে গিয়েছে। লেটে যে আমরা একটু এক্সেলারেট করার ট্রাই করেছি, বাট আমরা যদি অ্যাঙ্কারিংয়ের পাশাপাশি কিছুটা হলেও একটু অ্যাটাকিং অ্যাডাপ্টেবিলিটি আনার ট্রাই করি, তাহলেই আমরা এই টি-20 ক্রিকেটটা একটু ভালো করতে পারবো। বিকজ টি-20 ক্রিকেটটা ইজ নট অনলি অ্যাবাউট অ্যাঙ্কারিং। এখানে আপনার 160-170 মতো একটা স্কোর করতে হলে অ্যাঙ্কারিংয়ের পাশাপাশি একটু অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হবে, যেটা হচ্ছে আমার টিমটার মেইন দুর্বলতা। তো সেই জিনিসটার দিকে আমাকে একটু খেয়াল দিতে হবে। এখন টিমের বোলিংয়ের কথায় আসি। বাংলাদেশ এই 118 রানের টার্গেটটাকেও এতটুক পরিমাণে ইন্টেন্সিফাই করে রেখেছেন বিকজ অফ মারুফা আক্তার অ্যান্ড নাহিদা। মারুফা অ্যান্ড নাহিদা লিটারালি আর 2 মাস্টারপিস অফ দিস টিম। প্রথমত মারুফা আক্তারের কথায় আসি। প্রথম বলেই লোরা ওয়েলভোর্থকে যে বলে তিনি আউট করেছেন, ভাই ইনসুইং। আমার এখন কথা বলছে যে ফাতিমা সানাকে যে বলে তিনি আউট করেছিলেন 2025-এর বিশ্বকাপে, ওডিআই বিশ্বকাপে, সেমভাবে একটা বল এত পরিমাণ ভিতরে ঢুকেছে ইনসুইঙ্গার। লোরা ওয়েলভোর্থ প্রথম বলে বোল্ড হয়েছেন, দ্যাটস মাইন্ড ব্লোয়িং। এই কারণে মারুফা আক্তারকে
কুইন অফ সুইংস বলা হয় বাংলাদেশের, অ্যাবসলিউট রিডিকুলাস বলিং। সেকেন্ড অফ অল আসি নাহিদ আক্তার, টাইট লেন মেনটেন করে তিনি বলটা করেছেন। দেন আরও অত্যাধিক ইম্প্রোভাইজিং বল তিনি করেছেন। পরবর্তীতে যদি মেঘলার কথা বলি, মেঘলাও সুপেরিয়রিটি দিয়ে বোলিংটা করেছেন। শন আক্তার দে হ্যাভ ডান এক্সেপশনাল জব, এটা হচ্ছে কথা। বাট টার্গেটটা একটু কম হয়ে গেছে, আসলে এটা কিছু আর বলার নাই। আশা করব যে এই ওয়ার্ল্ড কাপে আমরা যতটুকুই খেলেছি উই হ্যাভ ডান আওয়ার রিয়েলি বেস্ট। আমরা অনেকগুলো টিমকে চ্যালেঞ্জ দেওয়ার ট্রাই করেছি, অ্যান্ড এই শিক্ষাটা আমরা অবশ্যই পরবর্তী ওয়ার্ল্ড কাপ 28 ওয়ার্ল্ড কাপে আমরা কাজে লাগাবো, অ্যান্ড দ্যাটস দ্য মেইন কজ। তো এটাই হচ্ছে কথা। এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ চলছে এবং ইট ইজ এ নকআউট ম্যাচ, যেই জিতবে সেই সেমিফাইনালে যাবে। তো এটারও আপডেট আমি পরবর্তীতে দেওয়ার ট্রাই করবো। খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হচ্ছে, আশা করব যে ইন্টেন্সিফাইভাবে ম্যাচটা শেষ হোক। তো দ্যাটস ফর অল টুডে। যত ধরনের ক্রিকেট আপডেটসগুলো আমার কাছে আজকে ছিল, আজকে এতটুকু পর্যন্তই। তো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়েও রেগুলার আপডেটস আমি দেওয়ার ট্রাই করব। তো আশা করব সবাই আমার ভিডিওটা দেখার ট্রাই করবেন শেষ পর্যন্ত। আমার ভিডিওটা আশা করি দেখবেন, এবং আমাকে যারা ইউটিউব এবং ফেসবুক পেজে ফলো করছেন, দেখছেন, তারা অবশ্যই জানাবেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি নিজেদের মূল্যবান কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।